দর্শক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুম, খুন, হত্যা আর ধর্ষণের মতো অসংখ্য অভিযোগ। আছে অনিয়ম, অপরাধ আর দুর্নীতিও, যার ভয়াল থাবায় আক্রান্ত আপনার আমার ভাই, বোন, বন্ধু, প্রতিবেশী কিংবা স্বজন, যাদের মুখোশ উন্মোচন করতেই চ্যানেল এসের বিশেষ আয়োজন সাদা কালো, যে আয়োজনের পুরোটা জুড়েই সহযাত্রী হিসেবে আপনাদের সাথে থাকছি আমি হাসান জাকির। আর এই মুহূর্তে যে যেখান থেকে চ্যানেল এসের সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম। দর্শক, সাদা কালো আপনাদেরই অনুষ্ঠান। আপনাদের অনুরোধেই আমাদের অনুসন্ধান দল খতিয়ে দেখে ঘটনার নেপথ্যের ঘটনা, তুলে ধরে সেই সকল ঘটনা থেকে সাদা কালোর পৃথকীকরণ। এবারও তার ব্যতিক্রম নয়। দর্শক, বেকার জীবনের অভিশাপ থেকে নিজেকে কিছুটা মুক্ত করতে ও অসচ্ছল পরিবারে সচ্ছলতার হাসি ফোটাতে আমরা অনেকেই পাড়ি জমাই বিদেশে। নিজেদের সহায় সম্পদ বিক্রি করে সর্বস্ব তুলে দেই দালাল চক্রের হাতে। সেই চক্রের খপ্পরে পড়ে অনেকেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও অনেককেই জিম্মি হতে হচ্ছে পাচারকারীদের খপ্পরে। হুট করেই মুঠো ফোনে ২০-২২ সেকেন্ডের একটি ভিডিও। হাত পা বাঁধা এক ব্যক্তিকে মারধর করছেন কয়েকজন মিলে। সাথে স্বজনদের কাছে মুক্তিপণ চেয়ে পাঠানো হয় ভয়েস মেসেজও। আর তার কিছুক্ষণ পর পাঠানো হয় নির্যাতনের আঘাতে ক্ষত বিক্ষত শরীরের ছবি। মা, যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠাও, নাহলে আমার কিন্তু জীবিত রাখবো না। মা, আমি যদি জীবিত দেখতে চাও টাকা পাঠাও। এরপর ভিকটিমকে বাঁচানোর লড়াই শুরু করেন স্বজনেরা। ছুটোছুটি করতে থাকেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে। দালালে বিক্রি করে দিচ্ছে মাফিয়ার কাছে, ওই জায়গাতে মাফিয়ারা পিটাইতেছে। দালাল চক্রের সিন্ডিকেটের সদস্যরা শুরু করেন টাকা আদায়ের জন্য যোগাযোগ। তারপর স্বজনদের কাছে পাঠান ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। 50,000 টাকা পাঠাবে যদি ভাইয়ের বাঁচাতে চাই আজকে, ঠিক আছে? প্রিয় স্বজনের প্রাণ নাশের হুমকির ভয়েস মেসেজ পেয়ে দিশেহারা পিতা পাঠাতে শুরু করে চাহিদা মোতাবেক টাকাও। টাকা দে, নাহলে তোর ছেলেরা মাইরা ফেলামু। একই অবস্থা মাসুম মোল্লা নামের আরও একজনের। ইতালি যাওয়ার পথে মাফিয়াদের হাতে আটকা পড়েন। তার কাছ থেকেও একইভাবে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। আর এই সকল জিম্মি হওয়া ব্যক্তিদের বন্দী অবস্থা থেকে মুক্ত করতে ও তাদের দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শেষ আশ্রয় স্থল হলেও খোদ মন্ত্রণালয়ই বলছে তাদের কাছে প্রতিনিয়তই আসছে এমন অসংখ্য অভিযোগ। অবৈধভাবে ইউরোপ গমন ইচ্ছুক ব্যক্তিরা প্রতিনিয়ত পাচারকারীদের পড়ছেন খপ্পরে। আর নিজেদের সর্বস্ব বিক্রি করে তাদের হাতে সঁপে দিলেও কেন হচ্ছে না কোনো সুরাহা? আমরা জানবো এ বিষয় সম্পর্কে, জানাবো আপনাদেরকেও। তবে তার আগে একটি বিরতিতে যেতে হবে আমাদের, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, বিরতির আগে আমরা কথা দিয়েছিলাম অবৈধভাবে ইউরোপ গমন ইচ্ছুক ব্যক্তিদের কথা আপনাদের জানাবো। আমরা জানবো সে বিষয় সম্পর্কে। তবে তার আগে চলুন দেখে আসি মধ্যপ্রাচ্য ও এশিয়ার গমন ইচ্ছুক যাত্রীদের যাত্রাপথ কেমন। জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর গ্রাম। অভাব অনটন আর সংসারের টানা পোড়নে দিশেহারা গ্রামটির অধিকাংশ পরিবার। কালাই পৌরসভা থেকে গ্রামটির দূরত্ব প্রায় 25 কিলোমিটার। শহর থেকে দূরে হওয়ায় পুরো গ্রামই বঞ্চিত আধুনিকতার ছোঁয়া থেকে। নিজেদের ভাগ্যের পরিবর্তনে গ্রামের অনেকেই পাড়ি জমিয়েছেন বিদেশে, তাও আবার স্থানীয় আদম ব্যাপারী রায়হান আলী ও তার ছেলে ফজলে রাব্বির মাধ্যমে। পুরো গ্রামেই যে কথা বিস্তৃত। 4 লাখের মধ্যে 1 টাকা আমাকে দিবে না কেন? আমার করে পাঁচা দাও, 1 বছর বেশি হলো, 1.5 বছর হয়ে আছে টাকা লিখে। এখন চাইলে কি বলে? এখন চাইলে কি বলে?
এখন যাচ্ছি সময় লাগছে। সিলেক্ট পার্টি দেওয়ার জন্য আমি হলো বেলালের হাতে আমি টাকা দিয়েছি। আগে হলো দিয়েছি 30,000 5 ফিটের সাথে, তারপরে দিছি 1.5 লাখ, তারপরে দিছি 1,20,000, তারপরে আবার 20,000 আছে। আবার আসে বলতেছে ইন্ডিয়ার যার হচ্ছে না, আবার বাবার 5 ফিট করো। আমি বাবারও 5 ফিট করা আছে, মেয়ে দেওয়া আছে না বাবার। পরে ওই ইন্ডিয়ার যাওয়া হয়নি, ঢাকার যাওয়া আসে 50-60 টাকা আমার এমনিতেই খরচ। ভাগ্যের পরিবর্তন ও অসচ্ছল পরিবারে সচ্ছলতার হাসি ফোটাতে আদম রায়হানের মাধ্যমে এবার বিদেশে পাড়ি দেবার সিদ্ধান্ত নেন জিন্দাপুর গ্রামের আরও 16 জন যুবক। আদম ব্যাপারী রায়হান আলী স্ট্যাম্পে ডিড ডকুমেন্ট ছাড়া কাউকে পাঠান না বিদেশে, তাই জিন্দাপুর গ্রামের এই 16 যুবককেও কাজাকিস্তান পাঠাবেন বলে স্ট্যাম্পে লিখিত চুক্তি করেন তিনি। চুক্তি অনুযায়ী সবই ঠিক ছিল 16 যুবকের। নির্ধারিত তারিখে রওনাও দেন সকলেই। তারপর যতক্ষণে তারা বুঝতে পেরেছেন তাদের সাথে প্রতারণা করেছেন আদম রায়হান, ততক্ষণে সর্বশান্ত তারা। টাকা তাহলে বলে দিব তোমার টাকা মেরে খাবো না, দিব এই দিব করে 9 মাস খাওয়া যাচ্ছে, কোনো টাকাই দেয়নি। যার জন্য বেলালক বেলাল টাকা দিচ্ছিলাম 50,000। বিদেশ লেজা পারেনি, ইন্ডিয়া পর্যন্ত লেজা ওখানে লেজা বিভিন্ন হেনস্থ করে কিডনি খুলে নেওয়ার জন্য প্রোগ্রাম করেছিল। আমরা ওখান থেকে ফেলে আসার পর আমাদের টাকা ফেরত দেওয়ার চাই, ডেটের পর ডেট, তারপর টাকা ফেরত দেয় না। বিদেশ যাওয়ার জন্য রায়হান আলী টাকা দিয়েছি। আমি টাকা দিয়েছি 1.5 বছর যাবত টাকা দিয়েছি। আমি বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি, টাকাটা আমি বিদেশ নিয়ে যেতে পারিনি। এর জন্য আমার হলো টাকা ফেরত নিতে যায়, টাকা দেয় না। মানে ডেটের পর ডেট দেয়, টাকা নেওয়া গেলে ধমকি দেয়, টাকা দেয় না, ধমকি দেয়, মানে মেলা কিছু করে। বিদেশ যাবে তার জন্য জিন্দারপুরের বেলালক টাকা দেওয়া হয়েছে। যাই হোক, গরু বাছুর বেচা কিনা করে কিস্তি তুলে ধার খরচ করে টাকা দেওয়া হয়েছে। এই টাকা দেওয়া হয়েছে, তারপরে নিয়ে যাওয়া কোনো টাকা পয়সা দেওয়া পারলো না, বিদেশও পাঠান পারলো না। রাত দিয়েছিল, বেলালও ছিল, টাকা দেওয়া বাপ বেটাই দিয়েছে রায়হান। নিজেদের সহায় সম্পদ বিক্রি করে কোটি টাকা তুলে দেন রায়হানের হাতে। কাজাকিস্তান নয়, বরং তাদের যাত্রা বিরতি হয় ভারতে। কাজের বদলে চলে কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির পায়তারা। দিমু কইতে 1.5 বছর লাস্টে আসে, এখন কি হলো আর দেয় যাবে না, কি করবি দেখে নেবো যাব। এখানেই শেষ নয়, রায়হানের গ্রামেই মিলল আরও কয়েকজন ভুক্তভোগীর সন্ধান, যাদের অনেকেই রায়হানের বিরুদ্ধে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। এক ভুক্তভোগীর স্ত্রী জানান, ঋণের দেনার চাপে তার স্বামী শিশু সন্তান সহ তাকে রেখে গেছেন বাবার বাড়ি। ছোট ভাইয়ের বউ মনে করে বাচ্চাটা থিয়ে ওকে চলে গেছে এই টাকা ব্যাপারে। টাকা দিয়ে ওকে আমার ভাই কি করবে, এখন গলার দড়ি দিবা যাচ্ছে। এক ছোলক থিয়ে মাও মারা গেছে, আর ছোট একটা ছোল, সেই ছোল 2টা ছোল আমার মায়ের কাছে এখন মানুষ হয়। আমরা বলতে চাই সাদাকে সাদা আর কালোকে কালো। তাই এবার আমরা কথা বলতে চাই অভিযুক্ত আদম ব্যাপারী রায়হানের সাথেও। বাড়ির দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসেন রায়হানের স্ত্রী। তার কাছে জানতে চাই রায়হানের অবস্থান সম্পর্কে। টাকা নিছে এক জায়গায় দিছে, মায়ের খাইতেছি যে আমরা জমিটা বিক্রি করা পারতেছি না, বিদায় দিতে পারতেছি না। তার সাথে কথা শেষ না হতে হতেই বাড়িতে এসে হাজির হন রায়হানের ভাতিজা, পরিচয় দানকারী এক যুবক। রীতিমতো হুমকি দিতে থাকেন সাদা কালো টিমের সদস্যদের। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় থানা পুলিশে গিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না তারা। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে সাদা কালো টিমও ছুটে যান জয়পুরহাটের কালাই থানায়। রায়হান ও ফজর রাব্বি আমার 2 জন ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মানব পাচার প্রতিরোধ আইনের 2টি পৃথক অভিযোগ দাখিল করলে বিজ্ঞ আদালত উক্ত অভিযোগ এফআইআর হিসেবে গণ্য করার জন্য অফিসার ইনচার্জ কালাই থানাকে নির্দেশনা প্রদান করলে উক্ত নির্দেশনা মোতাবেক আমি এজাহার
হিসেবে গণ্য হিসেবে মামলা রুজু করি এবং তদন্ত শেষে মামলার মেরিট অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রতিনিধি থাকি। একটি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যেখানে বিদেশি রেমিটেন্সের ভূমিকা অন্যতম, সেখানে কেন পাচারকারীদের খপ্পরে পড়া এই সকল মানুষদের বন্দি দশা থেকে মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থার গড়িমসি করছে? আমরা জানবো সে বিষয় সম্পর্কে, জানাবো আপনাদেরকেও। তবে তার আগে আরও একটি বিরতিতে যেতে হবে আমাদের, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত চ্যানেল এসের অপরাধ ও অনুসন্ধানমূলক আয়োজন সাদা কালোতে। দর্শক, বিরতির আগে আমরা কথা দিয়েছিলাম পাচারকারীদের হাতে বন্দি দশা থেকে মুক্ত করতে প্রবাসীদের কেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থা গড়িমসি করছে সে বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। আমরা জানবো, চলুন সেই বিষয় সম্পর্কে জেনে আসি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর রিক্রুটিং এজেন্সি RL ওভারসিসের বিরুদ্ধে এক ভুক্তভোগীর লিখিত অভিযোগপত্রের বর্ণনা অনুযায়ী বিল্লাল হোসেন নামের এক ভুক্তভোগীকে সৌদি আরবের একটি 5 তারকা হোটেলে চাকরির ভিসা দেবার কথা বলে 4,50,000 টাকা নিয়েছেন প্রতিষ্ঠানটি। ভালো ভিসা আছে আপনি 5 স্টার হোটেলে, তা 5 স্টার হোটেলে ভিসা আছে এই কথা শুন না, তাহলে আমি দিলাম। আমি বললাম কেমনি কি? কয় 4.5 লাখ টাকা করে লাগবো, খুব ভালো ভিসা। তাই আমি বললাম দেখেন এটা তো নিজেদের ভিতরে, আমার বাগনির জামাই। তা ওনারা বললো যে নিশ্চিন্তায় থাকেন, সমস্যা নেই, যদি হয় তাহলে আপনি ফেরত নিয়ে আসবেন লোক, আর নাহলে আমরা টাকা ব্যাক করবো। তাই আমি বললাম মানে লিখিত দেন। লিখিত লাগবো না, এইভাবে করলে হইব। কিন্তু সেখানে যাবার পর ভাগিনা বিল্লালকে চাকরি দেওয়া তো দূরের কথা, তাকে রীতিমতো শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। মনে করেন এর কথা কই আইনা মনে করেন লোকটির এই অবস্থা করতেছে। এখন মনে করেন আশেপাশে সব হলো দুম্বার খামার কুমার, এটির মধ্যে কাজ কাম দেওয়ানোর চিন্তা ভাবনা করতেছে। এখন মনে করেন আমাকে অনেক কি করতে পারি, করণীয় কি আছে আপনি একটু আমাকে বলেন। প্রবাসী বিল্লাল ও তার মামা রুবেল ঢালির মোবাইল ফোনে তাদের প্রবাস জীবনের যাত্রাপথ থেকে শুরু করে সেখানকার মানবেতর জীবনযাপনের চিত্র ভিডিও করে পাঠান। দেশের ভিটামাটি বেচে আমরা দেশে আইছি, আমরা বিদেশের বাড়ি ভিটামাটি বেচে দেশে আইছি। এখন আমাদের মনে করেন কোনো অস্তিত্ব নাই। আপনারা কত মানুষ আছেন এরকম যে কাজ কাম পাননি, মরুভূমিতে আছেন? এখন আমি দেশবাসী সবাই আমরা সাহায্য চাই। রুবেল ঢালির অভিযোগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর রিক্রুটিং এজেন্সি RL ওভারসিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেও কোনো কুল কিনারা পাচ্ছেন না তিনি। আমাদের একটা কাজ কামের ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা যেন এই দেশে ঋণ পরিশোধ করে যেন আমরা বাংলাদেশে ফিরে যেতে পারি। আমরা SI ওভারসিস থেকে আইসি, আসার পরে আমাদের কোনো কাজ কামের কোনো ব্যবস্থা নাই। আমাদের কোনো একটা কাজ কামের ব্যবস্থা করে দেওয়া হোক, আপনারা একটু আমাদের একটু সহযোগিতা করেন। যাওয়ার পরে ওইখানে এয়ারপোর্ট থেকে আর লোক নিচ্ছে না। একটা টিকিট আমি কইছি যে আগে দেন, বাগনির জামায় যাক, তারপর আপনারা পরেরটা ফ্লাই করেন। দেওয়ার পরে আপনি মনে করেন দিলাম, দেওয়ার পরে এখন আর ওইটা হচ্ছে না। এয়ারপোর্টে গেছে, যাই আমার ফোন দিছে যে মামা আমার তো কেউ রিসিভ করে নিতে আসে না। তখন আমি আবার কোম্পানিতে ফোন দিলাম, ফোন ধরে না। পরে আবার সকালে আমি গেলাম, যাওয়ার পরে বললাম যে ভাই আমার তো এখন লোক যাচ্ছে না, আপনার লোকও তো নিচ্ছে না। এরা আমার লোক অকথ্য ভাষায় গালাগালি করলো। পরে আমি বললাম ভাই আমি তো টাকাই দিচ্ছি আপনারে, আমি তার ফ্রি টাকায় যায়নি। পরে কয়ে টাকা দিচ্ছেন, আপনার লোক এত পাগল লেবকে। আমি ছেলেরা তো না খেয়ে রয়েছে, সারা রাত তো ওইখানে বসে রয়েছে। যাই হোক এসে আবার ওনার লোকজন নিয়ে ওই রুমে নিয়ে আটকায় রাখছে। আটকায় নিয়ে আবার এইখানে আবার টাকা চাচ্ছে আমার কাছে। আমি বললাম আমাদের তো টাকা পয়সা পাবেন না, আমার লোক আপনাদের লোকে যেই টাকা কোন টাকা আমি ওই টাকা দিয়ে দিয়েছি। পরে ওনারা বললো তাহলে তোর দালাল ফোন দে। দিলাম ওগো ফোন, ওরা গেল। যাওয়ার পরে এখানে অনেক দিন ঘোরাঘুরি করার পরে ওরা আজ না কাল না চাকরি দিচ্ছি কয়ে ওরা আকামাটাও দিচ্ছে না, আর ওরা ওইখান থেকে মরুভূমিতে ছাইরা দিছে, বিক্রি করে বলাইছে। সাদা কালো নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ কিংবা সরকারকে ছোট কিংবা খাটো করে দেখাতে নয়, বরং সংশ্লিষ্টদের সজাগ করতেই চ্যানেল এসের এই ক্ষুদ্র প্রয়াস। মনে রাখবেন, আপনার একটু সচেতনতা বোধই পারে সামাজিক এই ধরনের অসঙ্গতি দূর করতে। আজ যেতে হচ্ছে, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ঘটনার রহস্য উন্মোচন করে এই সাদা কালো অনুষ্ঠানে
ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন চ্যানেল এসের পর্দায়। ও হ্যাঁ, মনে রাখবেন, আপনার একটু সচেতনতা বোধই পারে সামাজিক এই ধরনের অসঙ্গতি দূর করতে। কাজেই আপনি সচেতন হন আর সোচ্চার রাখুন আপনার প্রতিবেশীদের।